ছাত্রজীবন থেকে লেখালেখির সাথে সম্পৃক্ত হলেও পেশা হিসেবে বেছে নিয়েছেন অনুসন্ধানী সাংবাদিকতা। এই মাধ্যমে তিনি একটি ধারা তৈরি করেছেন, লিখেছেন গান, কবিতা ও টেলিভিশন নাটক, অর্জন করেছেন রাষ্ট্রীয় পুরস্কার সহ অসংখ্য পুরস্কার। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে। বর্তমানে কাজ করছেন একটি স্বনামধন্য জাতীয় দৈনিকে ইনভেস্টিগেশন এডিটর হিসেবে। এছাড়াও তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন ক্রাবের সভাপতি। তিনি হলেন সাংবাদিক ও সাংস্কৃতিক জন মিজান মালিক। সাংবাদিকতা, লেখালেখি, কর্মজীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন অধিকার টেলিভিশনের সাথে। ধন্যবাদ। আমার শৈশব এবং কৈশোরকাল কেটেছে চাঁদপুরে। আমার জন্মস্থান চাঁদপুরে। আমার বাড়ি হচ্ছে চাঁদপুর সদর উপজেলায়। আমার মাধ্যমিক পাঠ চুকিয়েছি আমি আমার জেলা শহরে। তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি প্রথমে কারিগরি লাইনে পড়াশোনা করবার চেষ্টা করেছি, কিন্তু কারিগরি বিদ্যা সেভাবে আমার মাথায় আসেনি। সেই কারণে আমি আবার জেনারেল লাইনে চলে গেলাম। আমি তেজগাঁও কলেজ থেকে পড়াশোনা শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বাংলায় ভর্তি হই। বাংলা সাহিত্য আমার পছন্দের একটি সাবজেক্ট, কারণ ছোটোবেলা থেকেই আমি লেখালেখিতে খুব আগ্রহ ছিল। সেই কারণে আমি এই সাবজেক্টটি বেছে নিই। অন্য অনেক আরও বিষয় ছিল, কিন্তু আমার দুর্বলতা ছিল বাংলার প্রতি। বিশেষত আমি যখন গান শিখতাম, আমি বড় হয়েছি অবশ্যই ঢাকায় এসে বড় হয়েছি তেজগাঁয়ে, তখন আমি উদিসির সঙ্গে বেশ কিছুদিন গান শিখেছি। গান শেখার ফলে গানের প্রতিও একটা দুর্বলতা তৈরি হয়। তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেই সময় আমার বেশ কিছু গান আমি তৈরি করি, এবং আমার কবিতা, ছোট গল্প, বিশ্ববিদ্যালয়ের জীবনেই আমার বেশ কিছু কবিতা, ছোট গল্প তদানীন্তন দৈনিক বাংলায় ছাপা হয়। তখন আমার উৎসাহ আরও বেড়ে যায়। যাই হোক, তো বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে এসে আমি ভোরের কাগজে ওদের যে ফিচার ডিপার্টমেন্ট আছে সেখানে আমি লেখালেখিতে এবং সাংবাদিকতা যুক্ত হই। সেটাই আমার প্রথম ধাপ। সেখানে আমার এক বন্ধু আছে এখনও, সেই প্রথম আলোতে মাহমুদ ইকবাল আমাদের বাংলার ছাত্র। মাহমুদ ইকবাল একবার বলল যে, তোমার লেখালেখি যেহেতু হাত আছে, তুমি ফিচার ধর্মী কিছু রিপোর্ট করো। তো সেই আমাকে তখন মতিউর রহমানের সঙ্গে পরিচয় করে দিলেন। আমি সেখানে, এটা 96-এর ঘটনা। এরপরে আমি ওখান থেকে বাংলাবাজার পত্রিকা, তৎকালীন বাংলাবাজার পত্রিকায় আমার মতিউর রহমান চৌধুরী তখন সম্পাদক ছিলেন। তিনি বললেন যে, তার সঙ্গে একবার কথা হলো, তখন তিনি বললেন যে, তুমি আমাদের এখানে কাজ করো। উনি আমাকে সেখানে ক্রাইম ডিভিশনে কাজ করবার সুযোগ দিলেন। সেখানে কয়েক মাস কাজ করবার পর তখন হঠাৎ করে উনি চলে এলেন মানবজীবন পত্রিকায়। মানবজীবনটা তখন একটি সাপ্তাহিক পত্রিকা ছিল, সেটি উনি ট্যাবলয়েড পত্রিকায় রূপান্তর করলেন। তো ওখানে আমি ক্রাইমেই আসলাম। আসার পরে তখন আমার রেজাল্ট হয়ে গেল, 97 শেষের দিকের কথা বলছি। হওয়ার পরে আমি ভাবলাম যে আমি সাংবাদিকতায় কতটুকু এগোতে পারবো জানি না। আমি শিক্ষকতা পেশা বেছে নিলাম। আমি একটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দিলাম, কিন্তু তখন স্যালারি ছিল খুবই কম, 2850 টাকা স্কেল। আমার আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া একজন স্টুডেন্ট একটা কলেজে 2850 টাকা পায়, আসলে এইটা খুব টাকাই ছিল না সে অর্থে। তখন আমার বাবা মায়ের প্রতিও আমার দায়িত্ব বেড়ে যায়। যখন আমি পড়াশোনা শেষ করি, তারাও আশা করতে থাকেন যে হয়তোবা ছেলে ভালো একটা কিছু করবে। তো এই স্বল্প বেতন, এবং সেটাও অনেক সময়, যেহেতু কলেজটি ছিল বেসরকারি, এমপিও ভুক্ত, এমপিওর অংশটা আমি তখনও পাইনি। তো আমার মার্চে কাজ করবার পরে আমার মনে হলো যে না, আমি এখানে মনে হয় এই সংগ্রামটা আমি শেষ পর্যন্ত করতে পারবো না। যদিও সেটা একটা বড় প্ল্যাটফর্ম ছিল, মানুষ তৈরির কারিগর। আমার কাছে মনে হলো যে তার চেয়েও বড় একটি প্ল্যাটফর্ম হচ্ছে আমি যে জায়গাটায় শুরু করেছিলাম সাংবাদিকতা, সেই জায়গাটায়। আমি আবার মতিউর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলাম যে আমি মূল ধারায় থাকতে চাই সাংবাদিকতার। উনি আমাকে আবার বললেন যে তুমি মানবজমিনে জয়েন করো। তখন বেশ ভালো বেতনেই আমি মানবজমিনে কাজ শুরু করলাম আবার পুনরায়। সেটা 97 শেষের দিকের কথা বলছি, সম্ভবত অক্টোবরের কথা। সেই থেকে আমি 98-99
ডিসেম্বর পর্যন্ত আমি মানবজমিনে 2 বছর কাজ করলাম। 99তে যখন যুগান্তর বের হলো তখন সারোয়ার ভাই তিনি আজ আমাদের মাঝে নেই। আমি স্মরণ করছি সারোয়ার ভাইকে। সারোয়ার ভাই একটি টিম গোছানোর কাজ সাইফুল ভাইকে দিয়েছিলেন। সাইফুল ভাই আমাকে ডাকলেন যে তুমি একটি ব্রডশিট কাগজে কাজ করতে পারো, তোমার সেই সুযোগটি হবে, তুমি চাইলে আসতে পারো। তো আমি চিন্তা করলাম যেহেতু ওখানে সারোয়ার ভাই, বুলবুল ভাই, সাইফুল আলম ভাই মানে জায়ান্ট জার্নালিস্টরা সেখানে আছেন, যুগান্তরের মতো একটা বড় কাগজ, একটি বড় গ্রুপ, যমুনা গ্রুপ কাগজটি বের করবে, আমি সেখানে যাবার প্রস্তুতি নিলাম। তো আমি সেখানে জয়েন করবার পর মতিউর রহমান চৌধুরী বিষয়টি জানার পরে বললেন যে আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন আমাকে ছেড়ে যাবা। সত্যিকার অর্থে কি এটি একটি এমন একটি ঘটনা যে মতি ভাই আমাকে অনেক আগলে রেখেছেন। আমি এখনও যদি আমি বলি যে মতি ভাই আমি আপনার সঙ্গে চলে আসব, বা উনি তখনও বলছেন যে তোমার জন্য তুমি আমার ছোটো ভাইয়ের মতো, তুমি আমার সঙ্গে সবসময় থাকবা, কোনো সমস্যা নেই, যেখানেই থাকো কখনো প্রয়োজন হলে আমার কাছে চলে আসবা। আমি যাই হোক, তখন উনি আমাকে ছাড়তে চাইলেন না। আমি 8 দিন পরে মতি ভাইকে খবরটি দিলাম যে আমি যাচ্ছি। মতি ভাই একটি কক্ষে বসেন। তো অনেক শোনার পরে উনি ওনার হাতে একটি টিস্যু পেপার ছিল টেবিলে, টিস্যু পেপার নিয়ে উনি চোখের জল মুছলেন এবং বললেন যে ডিউটিও কালকে রাতে আমি ঘুমাতে পারিনি যখন শুনেছি যে তুমি আমাকে ছেড়ে চলে যাবা বা মানবজমিন ছেড়ে চলে যাবা। ওনার আসলে আমার সেই চোখের কোণে সেই অশ্রু আমার আজও মনে পড়ে। মতিবের এই যে ভালোবাসা, আমি চিন্তা করেছিলাম যে আমি যুগান্তরে যোগদান না করে আমি মানবজমিনে থেকে যাব, কিন্তু আমি কয়েকদিন কাজ করবার পর যখন আমি চিন্তা করলাম মতিবের দিকে তাকিয়ে, কিন্তু দেখলাম যে সেখানকার আমার যারা সহকর্মী তারা হয়তো বিষয়টিকে উল্টোভাবে ভাবছেন যে মতি ভাই আমাকে একাই হয়তো বা খুব বেশি ভালোবাসেন, বা এরকম একটা বার্তা তাদের 2-1 জনের মাঝে ছিল। আমার একটি রিপোর্ট ছিল, আমি যতটুকু জানি যে তখন আমাদের রাত 8টার মধ্যে কোনো রিপোর্ট দিলে সেটি পত্রিকায় মানবজমিনের একটি লাইন হলো, মানে যদি কোথাও একটি ছোটো একটি টিকারও দেয় বা এক লাইনেই বক্তব্যটি দেওয়ার সুযোগ থাকে, সেই একটি অ্যাসাইনমেন্ট ছিল। তৎকালীন বর্তমান প্রধানমন্ত্রী, তখনও প্রধানমন্ত্রী ছিলেন, তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি জাজেসদের একটি সম্মেলনে বক্তব্য রাখছিলেন। সেখানে ইম্পর্টেন্ট 2টো লাইন আমি দিয়ে আমার চিফ রিপোর্টারকে ফোন করে বলেছিলাম যে 2টো লাইন দিয়ে দেন, যেহেতু আমি অ্যাসাইনমেন্টটা কভার করেছি। উনি বললেন যে এখন 8টা বাজে, এখন দেওয়া যাবে না। আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি পরের দিন মতি ভাইকে বললাম, মতি ভাই আপনি সবসময় দেশে থাকবেন না, সবসময় হয়তো আমি আপনাকে কাছে নাও পেতে পারি। যদি আমার এইভাবে বড় ধরনের একটা ইভেন্ট মিস হয়ে যায়, কিংবা আমার অনিচ্ছায় হয়ে যায়, কিংবা আপনাদের অন্য কারো অনিচ্ছায় হয়ে যায়, তাহলে সেটার দায়ভার আমার উপর চাপবে। আমি তো অ্যাসাইনমেন্ট মিস করতে চাই না। তখন উনি বললেন, ঠিক আছে, তাহলে তুমি যুগান্তরেই কাজ শুরু করে দাও, তোমার জন্য আমার শুভকামনা থাকলো। তো সেই থেকে আমি যুগান্তরের বলা চলে যে শিশু ও যুগান্তর, একটি জন্ম মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া একটি কাগজে আমার যাত্রা। সেখানে আমি আরেকটি বিষয় বলে রাখি, মতি ভাই একটি কাজ করেছেন, সেটি হচ্ছে বাংলাদেশে আইন বিষয়ক সাংবাদিকতার, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতার একটি ধারা তৈরি করবার চেষ্টা করেছেন। তিনি ওই সময়টায় বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানি চলছিল, জেল হত্যা মামলার শুনানি চলছিল। তিনি আমি এবং ওখানে আরেকজন আমাদের সহকর্মী ছিলেন সালেউদ্দিন, আমরা সেটি কভার করতাম, এবং পরবর্তীতে অনেক বড় বড় মামলা সেখানে আমরা উদ্ধার করেছি এবং অনেক বড় ঘটনা কোর্ট প্রাঙ্গণ থেকে আমরা তুলে এনেছি। তো আমি আদালতে রিপোর্ট করতে গিয়ে সত্যিকার অর্থেই কোনটা মানহানি, কোনটা আদালত অবমাননা, কোনটা করলে আমি সমস্যাগ্রস্ত হব না, একজন সাংবাদিক হিসেবে আইনি বেড়াজাল আমি টপকাতে পারবো, আমার এই অভিজ্ঞতাগুলো আমার তখন হয়েছিল। এটি আমাকে সুযোগ করে দিয়েছিলেন মতি ভাই। এরপর আমি যুগান্তরে কাজ শুরু করি ক্রাইমে, এবং ক্রাইমের পাশাপাশি আমি তখন আদালতের গুরুত্বপূর্ণ অনেক রিপোর্ট করেছি। আমার এমনও রিপোর্ট ছিল যে এই যেই আয়নাবাজির যে গল্প আমরা মনে হয় 3-4 বছর আগে শুনেছি, সেই রিপোর্ট আমি বহু আগে করেছি, যে একজনের পরিবর্তে আরেকজনের জেল খাটার যে গল্প, সেটা আমি মানবজমিনে করেছিলাম আমার মনে পড়ে। এবং এমনও রিপোর্ট ছিল যে প্রক্সি হাজিরা দেওয়া। তো এই দুর্দান্ত সব রিপোর্ট আদালত অঙ্গন থেকে উঠে আনার আমার অভিজ্ঞতা রয়েছে। তারপরে আমি
ক্রাইমের সঙ্গে যুক্ত হয়ে যুগান্তরে ক্রাইমের যে টিম ছিল, হেড ছিলেন কাঞ্চন ভাই এবং আরও অন্যান্য যারা ছিলেন তাদের সকলের সঙ্গে আমি ক্রাইমের রিপোর্ট করা শুরু করি। এই হচ্ছে আমার ক্রাইম রিপোর্টিংয়ের যাত্রা। ওই যে বলছিলাম যে বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমি ছাত্র অবস্থায় আমি গান লেখালেখি করি এবং কবিতা চর্চা করি। ছোটো গল্প আমাদের একজন সবচেয়ে ভাল লাগে যে আমার একজন ভক্ত আছেন যিনি এখন ঢাকা রিপোর্টার্স ইউনিটি সমবায় সমিতির সাধারণ সম্পাদক উমর ফারুক। তিনি এখন কালের কণ্ঠের সিনিয়র ক্রাইম রিপোর্টার। উনি গত বছর আমার বার্থডেতে উইশ করেছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন যে আমি এই মিজান ভাইয়ের গল্প পড়ে পড়ে আমি বড় হয়েছি। কলেজ জীবনে উনি আমার গল্প পড়েছেন, এটি উনি বলেছেন। এটা আমার একটা সবচেয়ে ভালো লাগে যে আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে যেসব গল্প লিখেছি সেই সব গল্প কলেজ জীবনে অনেকে পড়েছেন, মানে যারা অধ্যয়নরত অবস্থায়। এবং বিশ্ববিদ্যালয় জীবন পেরিয়ে এসেও আমি এই লেখালেখিতে অন্তর্ভুক্ত ছিলাম এবং এখনও আছি। তখনই আমার বেশ কিছু গান রিলিজ পায়, বিশেষ করে রবি চৌধুরীর বেশ কিছু গান, এবং রবি চৌধুরীর মাধ্যমে আমার গান এড়িয়ে, যদিও ফকির শাহাবুদ্দিন আমার এক বন্ধু ছিল, আমরা ওদিসিতে একসঙ্গে গান করতাম, সেও আমার বেশ কিছু গান গেয়েছে। তার মধ্যে একটি গান তখন খুব আলোচনায় ছিল, গানটির শিরোনাম ছিল দলিল করে হয় না পিরিত, টেস্টি করে নয় পিরিতি মনের টানে হয়। এরকম একটি গান ফকির শাহাবুদ্দিন গেয়েছিলেন। এখনও ফকির শাহাবুদ্দিন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সেই গানটি গান। সত্যিকার অর্থে এই গানের ভেতরে এরকম একটি অর্থ ছিল যে এটি কোনো কাগজপত্রের বিষয় না, এটা একান্তই মনের বিষয়। মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, ভালোবাসা, অর্থ, বিত্ত, টাকা পয়সা কিংবা কোনো কাগজপত্র, দলিল কোনো কিছু দেওয়া হয় না। আমার এই বোধোদয় হয়েছিল যে ভালোবাসাটা সার্বজনীন, উদার আকাশের মতো। তো আমার তখন থেকেই আমার গানের প্রতি একটি চরম দুর্বলতা। যদিও আমি কিছুদিন গান শিখবার চেষ্টা করেছি ওডিসিতে, কিন্তু আমার কণ্ঠে আমি ধারণ করতে পারিনি, কিন্তু সুর করেছি অনেক গানে। আমি কখনো ওইভাবে গাইতে পারিনি, এক দুটো গেয়েছি, সেটা একেবারেই আন করা বলা চলে। আমার বন্ধুদের অনেকেই আমার গান গেয়েছেন। তখনকার কথা বলছি। সুমন রাহাত আমাদের বাংলা ছাত্র ছিলেন। সুমন রাহাত বাংলাদেশে একজন গজল শিল্পী হিসেবে খুব পরিচিত, ফেমাস মুখ। তার গজল সন্ধ্যা হলে অনেক গুণীজন সেখানে স্তব্ধ হয়ে ওনার গান শোনেন। সুমন রাহাতের একাধিক অ্যালবাম আমি করেছি, শুরুর দিকের কথা বলছি। তারপরে ধীরে ধীরে আমি যখন বিশ্ববিদ্যালয় পেরিয়ে কর্মজীবনে আসি, তখন বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের মধ্যে মমতাজ, বিপ্লব সহ এন্ড্র কিশোর, এরকম অসংখ্য গুণী মানুষের কাজ করবার সুযোগ আমার হয়েছিল। অনেক গুণী মানুষের কণ্ঠে আমার গান উঠেছে। সর্বশেষ আমার এই পর্যন্ত প্রায় 200টির মতো গান রিলিজ পেয়েছে। সর্বশেষ একটি গান আমার গত 6 মার্চ রিলিজ পেয়েছে আমার নিজস্ব ইউটিউব, মিজান মালিক নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখান থেকে। গানের শিরোনাম হচ্ছে খেয়া। গানটি এখন পর্যন্ত শুধু গানের টিজারেই আমি আমার পেজে ভিউ দেখলাম প্রায় 14,000-এর মতো, 14K, এবং মূল গানটির ভিউ 3,000 ছাড়িয়ে গেছে। তা আমার মনে হচ্ছে যে গানটি মানুষ ভালোভাবে নিয়েছেন। যেহেতু গানটি জীবনের কথা, মানুষের মনের কথা, মানুষের পথ চলার কথা, মানুষের অন্তর্গত যে ভেতরের কিছু না বলা কথা, সেটা আমি গানে প্রকাশ করবার চেষ্টা করেছি, সেটি হয়েছে। আমার এরকম আরও বেশ কিছু গান আমার তৈরি আছে, কিন্তু আমি আসলে আমার নির্বাচনী ব্যস্ততা, পারিপার্শ্বিক অবস্থা এবং আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম 20 আগস্টে। সেপ্টেম্বরে আমি যখন সুস্থ হই তখন আমি এই বাংলাদেশ ক্রাইম রিপ্রেশনের সভাপতি পদে নির্বাচন করবার জন্য মনস্থির করেছি, এবং তখন থেকে আমি সময় দিয়েছি। সেই কারণে আমি আর গানে সময় দিতে পারিনি। তা এখন আমার কাছে মনে হচ্ছে যে আমার গানগুলো রিলিজ করা উচিত। যদিও এমন কিছু গান আছে যেটা ওই সময়ে ডিমান্ড করেছিল, এখন সেটার আবেদন আছে কিনা। আবার আমি বলবো যে হ্যাঁ, এখনও আবেদন আছে, কারণ বাংলাদেশে এখন আবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। একজন পুলিশের পদস্থ কর্মকর্তা কিছুদিন আগে আক্রান্ত হয়েছেন, আপনারা দেখেছেন গণমাধ্যমে, এবং বাংলাদেশে সেটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে এবং গরমে এটা বাড়বে। তার মধ্যে রিলিজ যে করা গানগুলো সম্পর্কে আমি একটু বলি। এই করোনাকালে গত 26শে মার্চ থেকেই বাংলাদেশের সকল জায়গায় লকডাউন হয়ে যায়। 27শে মার্চে আমি একটি গান, প্রথমে একটি কবিতা লিখেছিলাম। সেটি একজন সঙ্গীত পরিচালক পছন্দ করেছেন যে আমি কি গান করতে পারি এটি, জাহিদ বাসার পঙ্কজ। আমি বললাম অবশ্যই পারেন। প্রার্থনা, সে গানটি ছিল সারা বিশ্বের মানুষের জন্য।
একটি প্রার্থনা সঙ্গীত, সেটি আমার ইউটিউব চ্যানেলে আছে। আমি মনে করি যে তখন সারা বিশ্ব যেভাবে নিস্তব্ধ হয়ে গেছিল, লাশের পর লাশ, কেউ কাউকে স্পর্শ করে না, বাংলাদেশ মনে হচ্ছে যেন একটি বিরান ভূমি হয়ে গেছে, সব মানুষ ঘরে ঢুকে গেছে। এই সময়ে মানুষের কল্যাণে আমার কাছে মনে হচ্ছে যে আমার যেটুকু সামর্থ্য আছে, আমার মেধা, আমি এর বাইরে তখন হয়তো বা আর কিছুই করতে পারতাম না। আমি আমার শব্দ দিয়ে, গান দিয়ে আমি মানুষের পাশে থাকবার চেষ্টা করেছি। সেই গানটিও মানুষ ভালোভাবে গ্রহণ করেছে এবং সেই গানটি এখনও আমি মনে করি যে একটি আবেদন থাকবে, কারণ ওই সময় কাবা বন্ধ হয়ে গেছিলো, মসজিদে নামাজ বন্ধ হয়ে গেছিলো, সেই কথাগুলো সেখানে এসছে। এবং আমি মহান সৃষ্টিকর্তার কাছে তখন বলেছিলাম যে এটি একটি, এই মহামারী, অদৃশ্য মহামারী, এটির হাত থেকে আমরা নিষ্কৃতি চাই। এবং আমাদের জাতীয় সংসদও প্রার্থনা হয়েছিল, দোয়া হয়েছিল এই করোনার থেকে মুক্তি চেয়ে। এবং সারা বিশ্বেই আমি দেখেছি অনেক রাষ্ট্রপ্রধানরাও হাত তুলে, একেবারে আকাশপানে হাত তুলে তারাও প্রার্থনা করেছেন যে এই মহামারীর হাত থেকে তারা যেন মুক্তি পান। কারণ যেহেতু ভাইরাসটি আমরা দেখি না, এবং বলা হয়েছিল যে এটি চীনের কোথাও চাষ হয়েছিল, আসলে একটি ভুল ধারণা। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের গবেষণা দল জরিপ করে বলেছে যে না, এরকম কোনো ঘটনা সেখানে কোথাও তারা পাননি, অস্তিত্ব পায়নি। ফলে তারা এটি বলেছেন যে এটি একেবারেই নিরাকার এবং একটি অদৃশ্য রোগ। এটি কবে যাবে সেটিও তারা জানেন না। এবং আমি আমার এই করোনা কবে যাবে এই কথাটি নিয়ে একটি সচেতনতামূলক গান করেছিলাম। গানের নাম হচ্ছে চলো বদলে যাই। বদলে যাওয়ার অর্থ হচ্ছে এই করোনার শিক্ষা নিয়ে আমরা আমাদের সামনের জীবন যেন চলতে পারি। করোনা একটা ধাক্কা আমাদের জীবনে এসছে, এটা ঠিক। এই বদলে যাই গানটি যখন শুরু করেছিলাম, সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দিয়ে গানটি শুরু করেছিলাম। সেখানে উনি বলেছিলেন যে সারা বিশ্ব, তিনি অনেকবারই জাতিকে এই বিষয়ে, জাতির সামনে এই বিষয়ে কথা বলেছেন, সচেতন হবার কথা বলেছেন, এবং মানুষ ঘরে থাকুক, তারপরে যখন স্বাভাবিক হবে বিশ্ব, তখন আমরাও সেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলব। তার সেই বক্তব্যটি যে সারা বিশ্ব যখন তার লকডাউন উঠিয়ে নিচ্ছে বা নেবে, আমরাও তার সঙ্গে থাকতে হবে, কারণ আমাদের অর্থনীতির চাকা সচল রাখতে হবে। আমার আসলে বইয়ের সংখ্যা খুব বেশি নেই, আমি একটি কাব্যগ্রন্থ লিখেছি। আমার এ যাবৎকালের লেখা কবিতা দিয়ে একটি বড় পরিসরে একটি কাব্যগ্রন্থ, সেটি প্রকাশ পেয়েছে 2020 সালের বইমেলায় 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা একাডেমিতে আমাদের যেই মেলাটি হয় আপনারা জানেন, সেখানে ঐতিহ্য প্রকাশনী, বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রকাশনী, ঐতিহ্য প্রকাশনী আমার বইটি প্রকাশ করেছে। এবং আনন্দের বিষয় হচ্ছে বইটির কার্তিক খুব ভালো ছিল। প্রথমে আমার প্রকাশক বলেছিলেন যে উনি 250টি বই ছাপতে চান। আমি বলছি আপনি প্রথম অবস্থায় 700 বই ছাপবেন। তো উনি আমার কথা রেখেছেন, এবং পরবর্তীতে 1200 বই মেলায় বিক্রি হয়েছে, এবং পরবর্তীতে আমি শুনেছি ওনার প্রায় 2500 বই অনলাইনে বিক্রি হয়েছে। এটি একটি সুসংবাদ। কবিতার বই এত পরিমাণ বিক্রি হয় আমি এটা জানতাম না। আমি 2006 সালে বাচসাস পুরস্কার পেয়েছিলাম, এবং আমার সেই অ্যালবামটির জন্য আমার যে শিল্পী রবি চৌধুরী, তিনি পেয়েছিলেন একলা হতে চাই। আমার গানের শিরোনাম ছিল একলা হতে চাই, এবং গানের প্রথম লাইনটি ছিল আমি তোমার কাছে একটা কিছু চাই, আমি একলা হতে চাই। তখন গানটি খুব আলোড়িত হয়েছিল। আমার জীবনে অসংখ্য রিপোর্ট আছে যেটা করবার পর আমি আত্মতৃপ্তি পেয়েছি যে হ্যাঁ, আমি কিছু একটা করতে পেরেছি। আমি সাধারণত খুব হার্ড লাইনে রিপোর্ট করি, যেহেতু অনুসন্ধানী সাংবাদিকতা করি। সাধারণত অনুসন্ধানী সাংবাদিকতা বলতে আমরা শক্ত রিপোর্টিংকে বুঝি, এবং নতুন কিছু বের করে নিয়ে আসা কিংবা আড়ালে থেকে চাপা পড়ে যাওয়া কিছু তথ্য বের করে এনে সেটা জানান দেওয়ার কাজটি অনুসন্ধানী সাংবাদিক করে থাকেন। আমরা সেই কাজটিই করি। আমার এই কাজের মধ্যে আমি প্রথমে একটু বলে নিই যে আমার এই অনুসন্ধান চোখ, যে প্রশ্নটি আপনি করেছেন যে কাজটি আমার চোখের জল এনে দিয়েছে, সত্যি এরকম অসংখ্য কাজ আছে। আমি একটি কাজের কথা বলবো। বঙ্গবন্ধু হত্যার পর তার আশেপাশের অনেকেই তখন খন্দকার মোস্তাকের সরকারে ছাতা ধরেছিল। যাই হোক, সেটি একটি রাজনৈতিক বিষয়, কিন্তু
বঙ্গবন্ধু হত্যার পর যারা সাধারণ মানুষ প্রতিবাদ করেছিল, এরকম অসংখ্য লোক 2014 সাল পর্যন্ত পুলিশের খাতায় দুষ্কৃতকারী হিসেবে চিহ্নিত ছিল। আমার কাছে যখন বিষয়টি আসলো, এটা হচ্ছে নেত্রকোনা, হালুয়াঘাট, ময়মনসিংহ, তারপরে ওই অঞ্চলে, সিলেটের একটা অঞ্চল, এখানে প্রায় 700 লোক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী এবং ওই সময় 75 সালের 15ই আগস্ট তারা প্রতিবাদ করেছিলেন। দুর্ভাগ্য তাদের 2014 সালে আমি যখন রিপোর্টটি করি, তখন আমার কাছে যে বার্তাটি এলো সেটি হচ্ছে তারা স্বীকৃতি পাননি প্রতিরোধ যোদ্ধা হিসেবে। আমি কাজটি করতে সেই নেত্রকোনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছুটে গেছি। একটি পরিবারকে আমি পেয়েছি। আমি মাধব সরকার, সম্ভবত উনি 71-এর মুক্তিযোদ্ধা ছিলেন, 75-এর প্রতিরোধ যোদ্ধা ছিলেন, কিন্তু সমাজ তাকে ওই যে বললাম দুষ্কৃতকারী হিসেবে অনেকের নাম পুলিশের খাতায় লেখা ছিল, সেই কারণে তিনি সমাজে সেভাবে স্বীকৃতি পাননি। তার সন্তানদেরকে মানুষ করবার জন্য তিনি অনেক স্ট্রাগল করেছেন। উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন চিকিৎসা ব্যয় বহন করতে পারেননি তিনি তার ডায়েরিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লিখে রেখে যান। সেই চিঠির ভাষা ছিল এরকম: মাননীয় প্রধানমন্ত্রী, আমি মাধব সরকার। তিনি তার 71 এবং 75-এর বর্ণনা দিয়েছেন এবং তিনি যে দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেরিয়েছেন সেই কষ্টের কথা তিনি ডায়েরিতে তুলে এনেছেন এবং সেটি মূলত আমার সেই অনুসন্ধানের সূত্র ছিল যে কিছু পরিবার, কিছু মানুষ এখনও সমাজে বলা চলে লুকিয়ে চলে, বা তাদের সন্তান স্কুল ভর্তি করতে গেলে প্রশ্ন করা হয়, এই তুমি তো দুষ্কৃতকারীর সন্তান। ফলে তাদের যে সামাজিক অবস্থা, সেটি তারা অবস্থা নির্ধারণের জন্য, বিশেষ করে প্রতিরোধ যোদ্ধা স্বীকৃতির জন্য তারা অনেক দিন থেকেই চেষ্টা করে এসেছিলেন, কাজটি হচ্ছিল না। তা আমি ওই পরিবারটির কাছে যখন আমি ওই ডায়েরিটি পেলাম, আমার ডায়েরিটি দেখে, ওনার ভাষা দেখে সত্যিকার অর্থে আমার খুব মন আপ্লুত হয়ে পড়ে যে এই ত্যাগী মানুষটি শুধুমাত্র স্বীকৃতির অভাবে তিনি তার পরিবারকে সামাজিকভাবে মানুষের কাছে রেখে যেতে পারেননি, যে আমার পরিবার একটি প্রতিরোধ যোদ্ধার পরিবার, এই কথাটি বলে যেতে পারেননি। স্বীকৃতির অভাবে তিনি সেই কথাটি বলে গেছেন এবং এই চিঠিটি আমরা পাঠ করেছিলাম হাসান আরিফ নামে আমাদের যে আবৃত্তিকার, তাকে দিয়ে। আপনি আমার যমুনা টেলিভিশনে সংখ্যা 7000 দুষ্কৃতকারী না প্রতিবাদকারী, সেই পর্বটি আপনি দেখতে পাবেন। সেখানে সেই চিঠি যখন আপনি শুনবেন তখন আপনার অগোচরে আপনার চোখে জল এসে যাবে। আরেকটি ঘটনা আমি বলি, আমি আরেকজনকে পেয়েছিলাম প্রতিরোধ যোদ্ধা স্বপনচন্দ্র চন্দ্র, তাকে গিয়ে দেখলাম মিশনারিতে পড়ে আছেন। তার যেই করুণ অবস্থা, যাদের এত ত্যাগ, মিশনারিতে পড়ে আছেন, কেউ খোঁজ নেন না। আমি সত্যিকার অর্থেই আমি তার এই করুণ অবস্থা দেখে আমি তখন চোখের জল ফেলে দিই। এটা সত্যি যে বলা যায় যে এটি একটি অন্য ভিন্ন ধারার অনুসন্ধান ছিল, কিন্তু আমি তৃপ্তি পেয়েছি কাজটি করে। আমি তাদের স্বীকৃতি পাবার জন্য আমার যে অনুসন্ধানী কাজ। আরেকটি কথা বলি, আমি বর্ডার ক্রস করে একদম সীমান্তের ওপারে একটি গ্রামে গিয়ে আমি একজনের ইন্টারভিউ করেছিলাম, সেটিও আমার সেই রিপোর্টে আছে। তিনিও তখন বলেছিলেন আমরা পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারি না। তো সেই রিপোর্টটি আমার কাছে একটি মাইলফলক। আমার যেটি বললেন যে তৃপ্তি রিপোর্ট যদি বলি, আমি বলবো যে এতগুলো মানুষের স্বীকৃতি পাওয়ার যে বিষয়টি, এটি তারা পরবর্তীতে স্বীকৃতি পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। এটি আমার একটি তৃপ্তি, আমার কাছে প্রশান্তির। আমি কোভিড আক্রান্ত হয়েছিলাম, ওনারা যখন শুনেছেন তখন তারা মসজিদে, মন্দিরে, গির্জায় আমার জন্য প্রার্থনা করেছেন। এই মানুষগুলো, এই ভালোবাসা আসলে প্রকাশ করবার মতো নয়। সেই কারণে বলেছি যে তৃপ্তি
পাবার মতো কিছু কাজ যদি হয়ে থাকে তাহলে এটি একটি কাজ। থ্যাংক ইউ। আমি সত্যিকার অর্থেই সাংবাদিকতা অনেকগুলো পুরস্কার পেয়েছি। আমি প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম 2004 সালে। সেটি হচ্ছে প্রায় 25,000 আসামির একটা রিপোর্ট করেছিলাম যে এরা জামিন নিয়ে উধাও। তাদের মধ্যে আমি কয়েকজনকে স্টাডি করেছিলাম। পুলিশ তাদের খুঁজছে পায়নি, পুলিশের খাতায় ফেরার, আদালতের খাতায় পলাতক আসামি, কিন্তু আমি তাদের ইন্টারভিউ করেছিলাম। তো সেইটা একটা ব্রেকিং ছিল আমার জন্য। সেই রিপোর্টটার জন্য আমি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি এরপরে ক্র্যাবের আরেকটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটি হচ্ছে আদালত কেন্দ্রিক একটি রিপোর্ট করবার জন্য। এরপর আরেকটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ক্র্যাব অ্যাওয়ার্ড, আদালত কেন্দ্রিক একটি রিপোর্ট করবার জন্য। এরপরে আমি পুরস্কার পেয়েছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির, সেটি হচ্ছে নারী ও শিশু বিষয়ক পুরস্কার। সেটি আরেকটি খুব মজার গল্প বলি। সেটি হচ্ছে আমরা নারী নির্যাতনের মামলা হতে দেখি কিংবা নারী নির্যাতনের ঘটনা বাড়তে দেখি, কিন্তু বিচার দেখি না। এই যে বিচারহীনতা কিংবা বিচার না পাওয়ার যে পেছনের গল্প, আমি এই গল্প তুলে এনেছিলাম আমার রিপোর্টে। আমি দেখিয়েছি যে নারী নির্যাতন মামলায় নির্যাতিত নারী সত্যিকার অর্থেই কোনো প্রতিকার পান না এবং বিচার পান না। কেন বিচার পান না? সেটা হচ্ছে তার যে পরীক্ষা, যেখান থেকে শুরু হয় পরীক্ষা নিরীক্ষা তদন্ত, এখানে কোনো স্বতন্ত্র ইউনিট নেই নারীদের জন্য যে এই মামলাটি তারা স্বতন্ত্রভাবে করে তার পক্ষে একটি রিপোর্ট দেবেন। এমনকি মানবাধিকার যেই কমিশন সংস্থা এটা সেটা অনেকগুলো আছে, তারাও আসলে সে হতে তারা তাদের ব্যবসার কাজটা নিয়ে ব্যস্ত থাকেন। এই নারীর অধিকার কিংবা মামলাটা শেষ পর্যন্ত কি হলো এটা তাদের আর খবর নেবার সুযোগ থাকে না। আমি বিভিন্ন সময় টকশোতে এই কথাগুলো বলেছি। গত বছর নারী দিবসের একটি টকশোতে আমি বলেছিলাম, সেখানে দুজন নারী নেত্রী ছিলেন। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, আপনারা কি জানেন যে এই নারী নির্যাতন নিয়ে আপনারা অনেক সময় চাপ দেন মামলা আইন পরিবর্তন করবার জন্য, কিন্তু পরিণতি কী হয় আপনারা কয় হ্যাঁ এটা ঠিক বলছেন। তা আমি বলি এখানেই তো আপনাদের ঘাটতি, এই ঘাটতি পূরণ করতে হবে। যাই হোক, আমি নারী ও শিশু নির্যাতন রিপোর্টিংয়ের জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এরপরে আমি গানের জন্য আরও দুটি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি সেটা হচ্ছে সমাজ উন্নয়ন সংস্থা সহ আরও একটি প্রতিষ্ঠান থেকে, একটি কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর সাংবাদিকতায় আমি হচ্ছি অ্যান্টি কারাপশন কমিশনের প্রথম মিডিয়া অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিক। আমার একটি মাল্টি লেভেল কোম্পানি বা এই যে মাল্টিপারপাস কি বলে যে MLM কোম্পানি, যেগুলো মাল্টি লেভেল কোম্পানিকে নিয়ে আমি একটি বড় রিপোর্ট করেছিলাম। সেটি আপনারা জানেন হয়তো বা ডেস্টিনির মতো একটি প্রতিষ্ঠান, কিভাবে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজেদের নামে সম্পদ গড়া বা যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, অ্যান্টি কারাপশন কমিশন অ্যাওয়ার্ড। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বেশ কয়েকজন সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনায় জড়িয়ে পড়েছিলেন। তারা সার্টিফিকেট নিয়েছিলেন, বলেছিলেন যে তারা মুক্তিযোদ্ধা এবং ভাতাও গ্রহণ করেছিলেন। আমি আমার অনুসন্ধানে দেখিয়েছি যে তারা মুক্তিযুদ্ধ করেননি। তারা মুক্তিযুদ্ধ করেনি, শুধু তারা ভাতাও গ্রহণ করেছেন একেবারে অন্যায়ভাবে, অন্যায্যভাবে। সেই রিপোর্টটি আমি করেছিলাম তাদের নিয়ে, এবং সেটি আমি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছিলাম। পুরস্কারটি দিয়েছিল জাতীয় জাদুঘর। সত্যিকার অর্থেই যারা মানুষের জন্য কাজ করে, মানুষের কাছে থাকতে চায়, পাশে রাখতে চায়, তাদের পাশে আপনারাও থাকবেন। আমার একটি অনুরোধ থাকবে যে যারা মানব কল্যাণে কাজ করে তাদেরকে আপনারা সর্বাধিক গুরুত্ব দেবেন। যে আমাদের মানব জীবন খুবই ছোট, আমাদের জীবনের পরিধি খুব ছোট, কিন্তু কর্মের পরিধি আমাদের অনেক বাড়াতে হবে। কারণ কর্ম আমাদের বাঁচিয়ে রাখে, জীবন আমাদের বাঁচিয়ে রাখে না। জীবনটা এতই ছোট যে জীবন যে কোনো সময় এটা ঠুনকো বেশি। এই ঠুনকো জীবনকে অর্থবহ করবার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। আমি শিশুকাল থেকে চেষ্টা করেছি, একদম নিজের চেষ্টায় বলা চলে আমি একটি জায়গা করে নেবার চেষ্টা করেছি। আমি যে লেখালেখি করি, সাংবাদিকতা যে অর্জনটুকু আছে, যে জায়গাটা এসেছি আমি নিজের চেষ্টায়। আমি অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ক্লাস নিই, সেখানে আমি কথাটি বলি যে সময়, শ্রম এটা হচ্ছে এক ধরনের ইনভেস্ট, এবং আপনার সম্পর্ক, যোগাযোগ। তো আমি আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা নিজেকে একটু ভিন্নভাবে দেখেন, নিজেকে
একটা জায়গায় আমরা যদি ঠিক করে রাখতে চাই যে আমি এই জায়গাটায় যাব, আমার অনেক ঝড় আসবে, অনেক ধরনের বাধা আসবে, কিন্তু আমি জায়গা লক্ষ্যে পৌঁছতে পারবো। কি সঙ্গীত, কি সাংবাদিকতা, কি কর্পোরেট, যেই জায়গায় যাই না কেন, আমি যদি আমার লক্ষ্য ঠিক রাখতে পারি তাহলে অবশ্যই লক্ষ্য একদিন পূরণ হবে। আমি আশা করব যে আমার সামনের যেই সময়, আমি যেইটুকু সময় পাই সেই সময়টুকুতে আমি ভালো কাজ করার আশা রাখি এবং আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী এই জন্য যে আমি যেন মানুষের কল্যাণে, মানুষের পাশে থাকতে পারি, মানুষের কথা বলতে পারি আমার গান, শিল্প, নাটক। ও আরেকটি কথা বলে রাখি, আমি কিন্তু নাটকের স্ক্রিপ্টও লিখি। আমি আমার মূল ভাবনা, বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে এবং RTVতে প্রচারিত নাটক ক্রাইম রিপোর্টার, সেখানে কেন্দ্রীয় চরিত্রে মিজান মালিক চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ। নাটকটি তাদের আর্কাইভে আছে। আরও বেশ কয়েকটি নাটকের স্ক্রিপ্ট আমার তৈরি হচ্ছে, সেগুলো শীঘ্রই আমি নিয়ে আসবো। এবং নিশ্চয়ই আমি যেহেতু একটু ভিন্ন ধারার কাজ করবার চেষ্টা করেছি, আমার নাটকও সেটি প্রতিফলিত হবে। তো যেটি বলছিলাম যে আমরা আমাদের জীবনকে সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি এবং আমরা এটা বলি না যে যায় দিন ভালো আসে দিন খারাপ। আমরা এটা বলি যায় দিন চলে গেছে, আসে দিন ভালো। আমরা আলো দেখতে চাই, আমরা আলো সাথে থাকতে চাই, আলোকিত জীবন চাই, আমরা শুভ্র প্রহর চাই।